দেখে হয়তো অনেকেই বলতে পারবেন বা অনেকেই হয়তো বলবেন যে ভাই কি শিরোনাম দিছেন। আসলে বাস্তব সেই কথা আপনার সামনে উপস্থিত, সেটা হলো যে আমেরিকান সাংবাদিক ডেভিড বার্গম্যান উনি একটা জরিপ করেছেন, একটা অত্যন্ত বিশ্বস্ত একটা জরিপ, এবং সেই জরিপটা সমগ্র বাংলাদেশের উপর জরিপ করা হয়েছে। এবং এটার এত সুন্দর বিস্তারিত ভাবে উনি জরিপটা করেছেন, সেই জরিপটা দেখলে আর এটার আজকে বিশ্লেষণ করবো মূলত, এবং কি বলেছেন, কিভাবে এই যে ইসলামিক জোট এগিয়ে রয়েছে সেই বিষয়টা নিয়েও আজকে এই ভিডিওতে কথা বলবো এই লাইভে। এবং আপনারা চাইলে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারেন কমেন্টস করে, অথবা আপনি আপনার প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দেব। এবং ইসলামিক জোট ক্ষমতায় আসতেছে, এটা কিভাবে আসতেছে সেটা নিয়েই মূলত আজকে আমি বিশ্লেষণ করব, আপনাদেরকে জানাবো। আহ বিষয়টা হলো যে আপনার এখানে প্রথমত আপনার সামনে যে জরিপটা তুলে ধরেছি, এই জরিপে আমরা দেখতে পাচ্ছি যে আপনার কত শতাংশ, 33% ভোটার দেখা যাচ্ছে যে আপনার বিএনপির, তারা জামায়াত ইসলামী আসবে, জামায়াত ইসলামী পারবে না। তো তারপরের অবস্থা রয়েছে জামায়াত ইসলামীর, তারা মনে করেন জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে, কিন্তু এখানে ঘটে গেছে। আর সেই ঘটনাটা যে ইসলামিক আন্দোলনের সাথে আপনার জোট কিন্তু এখানে রয়ে গেছে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত। এই আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানে জোটের প্রার্থীর এখানে যারা ভোট দিবেন তারা কিন্তু 5%। তো মূলত আপনার শুরুতেই কিন্তু এখানে একটা স্পেশাল ধামাকা কিন্তু রয়েছে। আর সেই ধামাকাটা হলো 33%, আর ইসলামী আন্দোলনের হচ্ছে আপনার কত, 5%। মোট সরি 29%, আর হচ্ছে আপনার 5%, মানে 34%, যেটা বিএনপির চাইতে অনেক বেশি। তো বিএনপির চাইতে যেহেতু অনেক বেশি, তার মানে এই প্রথমবার আপনার কোনো একটা জরিপে এত স্পষ্ট, এত সুন্দরভাবে কিন্তু এগিয়ে আসলো। এবং এখানে যে খুব ভালোভাবেই যে এগিয়ে যেতে পারে সেটা কিন্তু এখানে বেশ ভালোভাবেই কিন্তু ক্লিয়ার আছে। তবে এখানে আরো একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। আমি আসলে ইসলামী আন্দোলন এটার কথা তো বললামই, এছাড়া কিন্তু এই যে 8 দলীয় আজকে কিন্তু 8 দলের একটা বিশাল একটা কর্মসূচি হয়েছে। চলেন আমরা একটু আগে একটু দেখে আসি যে আজকে বরিশালে কি পরিমাণ লোক হয়েছিল। আমি আসলে জাস্ট অবাক হয়ে গেছি, এত 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 মানুষ। সিরিয়াসলি ভাই, আমি ভাবি নাই যে এই এত মানুষ বরিশালে হতে পারে। তো চলেন একটু দেখি আগে, চলেন। দলীয় মহাসমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মহাসমাবেশ ঘিরে এতদিন উদ্দীপনা ছিল মানুষের মাঝে, সেই মহেন্দ্রক্ষণ এখন আসলে আমি কোনো সমাবেশে গেলে সেটার বেশ ভিডিওটা দেওয়ার আপনাদের চেষ্টা করি, বাকি আল্লাহ ইচ্ছা। আমি অনেক দূর থেকে ভিডিওটা কাভার দিচ্ছি। আসলে আজকে জনসভায় কি পরিমাণ লোকারণ্য হয়েছে তা আসলে আমি বলতে পারবো না। আমি যেই বিল্ডিংয়ে উঠেছি এই বিল্ডিংয়ের মালিক, তার বয়স 60 থেকে 65 বছর হবে। সে বলতেছে যে আমার ইতিহাসে আমি এত পরিমাণ লোক বরিশালের কোনো জনসভায় আমি দেখি নাই। আসলে আপনাদের ভিডিওটা এই আমার ডান বাম পাশে গাছের জন্য ভিডিওটা আসছে না, কিন্তু মাঠের এই পাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, 3টায় আসলে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও 2টার ভিতরই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আসলে এখানে আর কি বলবো বলেন, আর কি বলার আছে আমার। আমি শুধু এটাই বলতে চাই যে আসলে এই যে ডেভিড বার্গম্যান যে জরিপটা করেছেন, এই জরিপটা আমার মনে হয় যে আরো বেশি আসার কথা, আরো বড় কিছু, আরো বড় উপর দিকে ওঠার কথা আমার দৃষ্টিতে। তো যা হোক, এখন বিষয়টা হলো যে এই জরিপটা নিয়েই মূলত আজকের এই লাইভটা, এবং যেহেতু এই লাইভে ইসলামিক যে জোট রয়েছে, এই জোটটা যে শক্তিশালী এবং তারা যে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা তার একটা ইঙ্গিত। তবে হয়তো অনেকেই কিন্তু এটা বলবেন যে ভাই বিএনপির সাথে কিন্তু এনসিপিও আছে। এনসিপি কত পার্সেন্ট? 6%। এনসিপি 6% আর বিএনপি 33, তাহলে কত হলো? 39%।
কিন্তু সমস্যাটা এখানে কিন্তু আছে। এনসিপির সাথে কিন্তু এখন পর্যন্ত তাদের সেভাবে জোট হয়নি। যেভাবে ইসলামী আন্দোলনগুলো বা ইসলামী জোটগুলো বারবার তারা একতাবদ্ধ হয়েছে, বারবার তারা কথা বলেছে, যার কারণে এনসিপির সাথে আমি কিন্তু বিএনপি ধরিনি। বরং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি কিন্তু জামায়াতের জোটে আসার চেষ্টা করতেছে। এছাড়া আমরা এটাও শুনেছি যে এনসিপি আলাদাভাবে একটা জোট করার চেষ্টা করতেছে। তো আলাদাভাবে যদি জোট করতে চায় তাহলে কিন্তু হিসাবটা ভিন্ন। তো যাই হোক, আমরা একটু চলেন একটু বিশ্লেষণ করি। আসলে আমরা এই বিশ্লেষণটা নিব প্রথম আলো থেকে। প্রথম আলো কিছু বিশ্লেষণ করেছেন এটার ব্যাপারে। আমরা আগে সর্বপ্রথম আমরা একটু এইটা আগে দেখব। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। প্রথমত ১ নাম্বার এখানে যে তথ্যগুলো তুলে ধরছে তার মধ্যে হলো যে যুবকদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ প্রবল। এটা আমি মনে করি যে টোটালি একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা সাইন। অনেকেই হয়তো বলার চেষ্টা করছেন ওই যে মাসুদ কামাল, তারপরে ওই যে আনিস আলমগীর, তারপরে হলো ওই যে বিদেশ থেকে কথা বলে নবনীতা চৌধুরী, এই সমস্ত আওয়ামী লীগের আন্ডাগুলো, এই সমস্ত আওয়ামী লীগের বাচ্চাগুলো তারা কিন্তু কি করেছে, আওয়ামী লীগের বাচ্চা এই কারণে বললাম কারণ তারা ২৪ ঘন্টা আওয়ামী লীগ নিয়েই আতঙ্কের মধ্যে থাকে। আতঙ্ক বলতে কি, মানে আওয়ামী লীগ না থাকার কারণে আতঙ্কে থাকে। তো তাদের একটা গুরুত্বপূর্ণ ন্যারেটিভ হলো কি, যে ভোটার আসবে না, আওয়ামী লীগের কোটি কোটি ভোটার তারা আসবে না, এই কথাটা কিছু বলছে, কিন্তু বাস্তবে কিন্তু এখানে ভিন্ন। এখানে বলা হয়েছে যে প্রায় ৯০% যাদের মধ্যে জরিপ করা হয়েছে, জরিপের অংশ নেওয়া ৯০%ই জানিয়েছে যে তারা ভোট দিতে যাবে। এটা কিন্তু হিউজ একটা সংখ্যা, বিশাল একটা সংখ্যা। তার মধ্যে মানে এই ৯০% মানে নিবন্ধিত, তার মধ্যে ৯৭%, আমি ভুল বলছি, ৯৭, ১০০ জনের ৯৭ জনই বলছে যে তারা ভোট দিতে চান। তার মানে ভোট কেন্দ্র যে ভোট হচ্ছে না, এই যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কোটি কোটি ভোটার, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত, ভুয়া। তারা সত্যি সত্যি ভোট দিতে চান এবং ৯৭% মানুষ তারা কিন্তু মানে যুবক যারা আছেন তারা কিন্তু ভোট দিবেন বলে তারা জানিয়েছেন। তো এরপরে আমরা এখন পরের যে কথাটা সেটার দিকে একটু যাব, সেটা হলো এইটা। এরপরে যে মানে যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছে যে বিএনপি এবং জামায়াতের প্রায় সমান অবস্থান। এখানে কিন্তু ব্যাখ্যা করছে, খুব ভালোভাবে কিন্তু ব্যাখ্যা করছে। তো এখানে সবকিছু মিলে বলছে যে এখানে জামায়াত এবং বিএনপি খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বিএনপি সামান্য ৩ পয়েন্ট এগিয়ে আছে জামাতের সাথে, কারণ ২০% হলো আপনার বিএনপির এবং ১৭% হচ্ছে আপনার জামায়াত ইসলামীর। তো আমি এটাই কিন্তু বারবার কিন্তু বলছি। তো এখানে কিন্তু ওনারা ওইভাবে কিন্তু বলছেন। আর অনেকে তো বলবেন যে এটা আঞ্চলিক বা তো দেখা গেছে যে উত্তরবঙ্গে জামাতের লোক বেশি, ওখানে জরিপ করছে বা এমন জায়গায় জরিপ করছে যেখানে মানে এক জায়গায় মিলা করছে, এরকম হয়তো অনেকে বলতে পারবেন। কিন্তু ডেভিড বার্গম্যান এই জরিপটার ব্যাপারে বলছেন যে তারা কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে এটা করেছেন এবং আঞ্চলিক দিক থেকেও এটা উনি কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তুলে ধরেছেন। যেমন আপনার দেখা গেছে যে চট্টগ্রামে ১৯%, আর ১৯% আছে আপনার ১৯% বনাম হচ্ছে ১০%, বলা হচ্ছে যে ঢাকায় ১৪% বনাম ১৯%। মানে এটা পুরো একটা আঞ্চলিক যে ইয়ে আছে সেটা কিন্তু তারা মানে পুরোটাই, পুরো বাংলাদেশ যেটা আছে সে পুরো বাংলাদেশের চিত্রটাই কিন্তু ওনারা তুলে ধরেছেন এবং তারা এই ভোটের যে মানে ভোটের যে জরিপ সেটা মানে ক্লিয়ার রাখার চেষ্টা করেছেন। তো এখন আমরা এটা আরেকটু ব্যাখ্যা করতে চাচ্ছি, সেটা হলো যে এখানে এই যে আপনার কি বলে, আমরা একটু স্ক্রিনটা একটু বড় করি তাহলে এখানে একটু ক্লিয়ারলি বোঝা যাবে। হ্যাঁ, আমাদের স্ক্রিনটা, আচ্ছা একটু একটু আমরা আমরা চাচ্ছি যে আপনারা একটু ভালোভাবে একটু তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এটা ওকে। হুম। তো এখানে আপনার এখানে এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা বিভিন্নভাবে দেখা গেছে যে এই তুলে নিয়ে আসছেন। তো ১৯% বনাম ১০%, ঢাকায় ২৪% বনাম ১৯% এবং রাজশাহীতে ২৯% বনাম ২৭%, মানে বিএনপি শক্তিশালী অবস্থানে রয়েছে। চট্টগ্রামে একটু শক্তিশালী অবস্থান আছে কত, ১৯, নিচে আছে ১০, ঢাকায় আছে ২৪, বাইরে ১৯, আর রাজশাহীতে আছে ৩৯/২৭, মানে রাজশাহীতে একটু দুর্বল আছে,
বলা চলে বিএনপি শক্তিশালী অবস্থা। অন্যদিকে খুলনায় জামাত বেশ শক্তিশালী, জামাতের অবস্থান খুবই ভালো। কেমন ভালো দেখেন, 29%, আর বিপরীতে আছে আপনার 13%। মানে কি বলবো ভাই, আসলে বলার মতন ভাষা নেই, অর্ধেক কম বেশি। মূলত এগুলাই ভোটের ফ্যাক্ট হিসাবে মানে দাঁড়াবে। এছাড়াও আপনার এখানে মানে এখানে যে ভোটের যে আপনার কি বলে, ভোটের যে একটা ব্যবধান, এই ব্যবধান কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা অনুযায়ী দেখা গেছে যে পরিবর্তন আসছে। তবে কিছু কিছু জায়গায় বিএনপি বেশ ভালো আগায় আছে, আবার বেশ কিছু জায়গায় কিন্তু আগায় আছে হলো আপনার জামায়াত ইসলামী। এখানে ভালো রকমের একটা পরিবর্তন। আচ্ছা, এরপরে একটা হচ্ছে আপনার সিদ্ধান্তহীনতা, নীরব ভোটার, এই সংখ্যাটা অনেক অনেক বেশি। তো এখানে এটা হচ্ছে আপনার প্রায় 30% মানুষ, মানে 30% যে ভোটার রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি। এগুলাকে বলে কি বলে, এগুলাকে বলে হচ্ছে যে আপনার সুইং ভোটার। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। তো এই যে আপনার 30% ভোটার, এই 30% ভোটারই মূলত নির্ধারণ করে দিবে যে কারা ক্ষমতায় আসতেছে এবং তাদেরকে কারা মানে মানে টানবে আর কি। তো এখানে আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে ভোট যদি আপনার টানা হয়, সেটা যদি বলা হয়, তাহলে কিন্তু এখানে দেখা যায় যে আপনার এই বিশ্লেষণ যেটা রয়েছে, বিশ্লেষণে বলছে যে এখানে যারা বলছেন যে মানে নীরব সিদ্ধান্ত নেননি, তাদের মধ্যে অর্ধেক ধরছে যে আওয়ামী লীগ। এটা তারা সন্দেহ করছে যারা আওয়ামী লীগের ভোটার হতে পারে, যেহেতু তাদের দল নাই, তারা এই কারণে সিদ্ধান্ত নেয়নি। তো সেই দিক থেকে প্রশ্ন করে তারা এখানে কিন্তু দেখা গেছে যে 20% পাইছে, আর জামাত পাইছে 17%, এই 10%-এর মধ্যে। কিন্তু এই যে সিদ্ধান্তহীনতা, নীরব ভোটার যারা রয়েছেন, তারা তারা কিন্তু আপনার দেখা গেছে যে কি বলছি যে আপনার 10% আওয়ামী লীগের সমর্থন দেখা গেছে, তার সঙ্গে আরো 9% যোগ হতে পারে। আর 18% তাদের পছন্দ জানতে অস্বীকৃতি জানিয়েছে। এই অস্বীকৃতি জানার সংখ্যা হলো আপনার কত, 18%। 30%-এর মধ্যে 18% হলো আপনার মানে এই আর বাকি যে আপনি 11% আছে, তারা কিন্তু আপনার মানে মানে পছন্দ জানিয়েছেন আর কি। তো এখন বিষয়টা হলো যে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সোশ্যাল মিডিয়াটা এখানে একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে। তো সোশ্যাল মিডিয়াটা কেন এখানে বড় ফ্যাক্ট হিসেবে কাজ করবে, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে এটার উত্তর হলো সহজ। কারণ এই লোকগুলো আসলে এককালে হয়তো দেখা গেছে যে বিএনপির ভোটার ছিল বা আওয়ামী লীগের ভোটার ছিল। তো পরবর্তীতে পরিস্থিতিতে তারা অপেক্ষা করতেছে যে আসলে ভালো দল কোনটা, বেটার দল কোনটা, কারা দুর্নীতি করতেছে, কারা চাঁদাবাজি করতেছে, কারা কথা রাখতেছে, কাদের অবস্থা কি। তো 5ই আগস্টের পরবর্তীতে দলগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে কিন্তু একটা সহজ সুন্দর একটা উত্তর পেয়ে যাবেন। আর সেই উত্তরটা হলো কি, সেই উত্তরটা হলো যে জামায়াত ইসলামের দিকেই তাদের ঝোঁকার সম্ভাবনা বেশি। কারণ কোন কেলেঙ্কারির সাথে তারা যুক্ত না। জামায়াত ইসলামী কোনো মানে একমাত্র জনকল্যাণমূলক যে কাজ, এই কাজগুলো কিন্তু জামায়াত ইসলামী করতেছে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা স্পষ্ট, খুব সুন্দর সহজেই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এই নীরব ভোটারের মধ্যে বড় একটা সংখ্যা, এই 30%-এর মধ্যে অন্তত পক্ষে আমি মনে করি 15% মানুষ জামায়াত ইসলামীকে সমর্থন দিবে। তো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এই সমস্ত বিচার বিশ্লেষণ করে পরিস্থিতি, তারেক জিয়ার দেশে আসা এবং তারেক জিয়ার যে মানে সাম্প্রতিক বা বিএনপির কার্যক্রম, সবকিছু কিন্তু আসলে ভোটারদের খুশি করার মতো নয়। আপনি যেটা যেভাবেই বলেন না কেন, বর্তমান পরিস্থিতি এইভাবে চলতে থাকলে বিএনপির ভোট বাড়বে, এটা বাড়ার মানে বোঝার কোনো সুযোগ নেই। তো যাই হোক, এখানে আমি যে বিষয়টা স্পষ্ট ভাবেই এটা আমি ক্লিয়ার করতে চাই যে এই যে নীরব ভোটার যারা রয়েছেন 30%, এখানে কিন্তু জামায়াত ইসলামী বেশ ভালো রকম ভাবেই এগিয়ে যাবে এবং ভালো রকম ভাবেই কিন্তু এখানে আপনার দেখা যায় যে আপনার মানে এখানেও বেশ ভালো রকমের একটা পজিটিভ একটা সাইন কিন্তু রয়েছে। তো এই কথাটাও কিন্তু এই ডেভিড বার্গম্যানের যে আপনার এই যে জরিপটা রয়েছে, এই জরিপটা কিন্তু বিশ্লেষণ করা হয়েছে এবং এটা কিন্তু তুলে ধরা হয়েছে। তো এরপরে যদি আমরা আরেকটু যদি দেখি, সেক্ষেত্রে আপনার এখানে আমরা বলতে চাচ্ছি হলো যে এরপরের ফ্যাক্টটা কি, এরপরের যে ফ্যাক্ট, সে ফ্যাক্টটা হলো সাবেক আওয়ামী লীগ ভোটারদের ভবিষ্যৎ। তো সাবেক আওয়ামী লীগের ভবিষ্যৎটা আমরা আসলে একটু পড়ে দেখলাম। তো পড়ে দেখলামটা কি, এখানে পড়ে যেটা দেখলাম সেটা আসলে অবাক হওয়ার মতো মনে হলো না। কারণ এখানে তারা সেভাবেই সিদ্ধান্ত নিবে, কারণ তাদের ভালো মন্দ বিচারের একটা সুযোগ আছে।
তো এখানে উনি বলেছেন যেখানে তারা অপেক্ষা করতেছেন যে কাদের ভোট দিলে তারা নিরাপদ থাকতে পারবেন। আওয়ামী লীগের এই সাবেক ভোটাররা তারা কিন্তু এটা মানে পর্যবেক্ষণ করতেছেন যে ওই যে কিছুদিন আগে হচ্ছে যে অনেকে এই যে মামলা বাণিজ্য, মামলা দিয়ে টাকা আদায় করা, মামলা দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করা বা বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের নেতাদের হেনস্থা করা, এই দিক থেকে কিন্তু আসলে জামায়াত ইসলামী আপনি বেশ পিছিয়ে রয়েছে, কারণ মামলা হামলার দিক দিয়ে কিন্তু তারা করে না। তো এই দিক থেকে আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা যায় যে বিএনপি চাইতে জামাতের লোকজনের সম্পর্ক ভালো, মানে বলা চলে যে এই ক্ষেত্রেও জামায়াত ইসলামী কিন্তু ভালো রকমের এগিয়ে রয়েছে। তো এটা আমার দৃষ্টিতে। তবে এখানে জরিপে যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তাহলে তাদের সমর্থকরা কোথায় ভোট দিতে পারেন এই বিষয়ে জরিপে কিছু ইঙ্গিত দেয়। জরিপে দেখা গেছে এদের অর্ধেকের বেশি মানে ৫৬% বলেছেন তারা ভোট দেবেন না। মানে যারা আওয়ামী লীগ রয়েছে, যারা মানে কট্টর ভোটার রয়েছে, তারা ভোট দিতে চান নাই। আর মানে ৫৬% আর কি, আওয়ামী লীগ শতাংশ, তার বাকি থাকলো কত? বাকি থাকলো আপনার ৪৪%। তারা বলছে যে তারা দেবে না। আর যারা ভোট দেবেন তাদের মধ্যে সমর্থন দিচ্ছে বিএনপি ২০%, আর জামাত হচ্ছে ১৭%। এখন ৪১% সাবেক আওয়ামী লীগ ভোটার সিদ্ধান্তহীন অবস্থায় আছেন, তারা এখনো সেভাবে সিদ্ধান্ত নেননি। অনেক বিশ্লেষক এটিকে আবার সাবেক আওয়ামী লীগ সমর্থকদের ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীকে সমর্থন করতে ইচ্ছুক। তো এই কথাটা আমি কিন্তু এইমাত্র বলতেছিলাম। তো আরেকটা হচ্ছে যে এই পরিবর্তনের দুটা কারণ হতে পারে। একটি হলো স্থানীয় কর্মীরা, আচ্ছা আচ্ছা আজকে ভালো আছেন?